তারপরেও দেখছি যে গত এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গিয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু পুলিশের দিক থেকে আমরা খুব বেশি অগ্রগতি দেখতে পাইনি, বরং বেশিরভাগ ক্ষেত্রে এমনকি অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাই এক ধরনের এটা ডিনায়াল সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি, যে ঘটনাটি খুব বড় না অথবা এমন কিছু ঘটেনি, এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। স্যার, আপনি কিভাবে দেখছেন? যেমন ধরুন, যেই ঘটনাটা ঘটেছে পহেলা বৈশাখে, এটা তো অত্যন্ত দুঃখজনক। এবং ওনারা যেটা বলেছেন আমি যদিও শুনিনি, কিন্তু আমি ওনাদের সাথে একমত যে আমাদের সোসাইটিতে, যেমন আমি যদি আমার স্ত্রীকে জিজ্ঞেস করি যে তার অবস্থা কী, সে যখন কোনো শপিং মলে যায়, বিভিন্ন জায়গায় যখন যায়, এই যে এই ধরনের আচরণগুলো কম বেশি আমাদের মেয়েরা ফেস করে। তো এটা আমাদের সমাজের একটা ব্যাধি। আমাদের সমাজ পুরোপুরি অগ্রসর না হওয়া পর্যন্ত এই ব্যাধিটা দূর হবে না। এখন পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, যে সরোয়ার্দী উদ্যানের গেটের এখানে, এই ঘটনাটা নিয়ে আমরা এত কথা কেন বলছি? কারণ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছাকাছি জায়গায় ঘটেছে বা ক্যাম্পাসে ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের মুক্ত বুদ্ধির চর্চার জায়গা, আমরা আশা করি, এবং সারা দেশের মানুষের কিন্তু একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যে কোনো গণ আন্দোলন বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে আপনার শত লক্ষ লক্ষ লোক ওই দিন এসেছিল, পয়লা বৈশাখের প্রোগ্রামগুলোতে তাই আসে। তো আসার পরে এই রকম ধরেন আমাদের কিছু বোন বা এই লাঞ্ছনার শিকার হয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার কাছে অত্যন্ত লজ্জার একটা বিষয়। এখন পুলিশের দিক থেকে যেটা হয়েছে, যেমন আমি ঠিক অবাক হয়েছি। প্রথম কথা হলো যে যে লিটন ওখানে ছিলেন, লিটনকে আমরা সাধুবাদ জানিয়েছি যে ওখানে প্রতিহত করার চেষ্টা করেছেন। লিটনের সাথে যদি আরও আমাদের ছাত্রীরা ওখানে যোগ দিত, তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। তো সেই রকম পরিস্থিতিতে যখন আমাদের ছাত্ররা বলছে যে এই ধরনের একটা ঘটনা ঘটছে, পুলিশের দায়িত্ব কিন্তু ছিল যে ঘটেছে কি ঘটেনি সেই বিষয়ে কোনো স্টেটমেন্ট না দিয়ে বলা উচিত যে আমরা তদন্ত করে দেখব, যে আমরা অনুসন্ধান করে দেখব যে কি হয়েছে, এবং এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করব। এবং আপনি জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন আপনার কর্মসূচি দিয়েছে এই দাবিতে। আমরা শিক্ষক সমিতি থেকে দিয়েছি, বিভিন্ন পর্যায়ে, ইভেন আমাদের বিভাগীয় পর্যায়ের ছাত্রছাত্রীরাও কিন্তু এটা নিয়ে আন্দোলন করছে। তো আমরা এই ধরনের পরিস্থিতির প্রতিকারটা চাই, যে পহেলা বৈশাখ, তবে পাশাপাশি এখানে কিন্তু আরও একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না। সেটা হলো যে এই যে পহেলা বৈশাখ জিনিসটা আসলে কি, যে পহেলা বৈশাখটা হচ্ছে আমাদের বাঙালির এবং বাংলাদেশের মানুষের সবচাইতে অসাম্প্রদায়িক যে প্রোগ্রাম, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করে। তো আমাদের দায়িত্ব হচ্ছে পহেলা বৈশাখের মতো প্রোগ্রামটাকে একেবারে নিরবিচ্ছিন্ন রাখা, মানুষকে আরও বেশি উৎসাহিত করা। কারণ বাংলাদেশকে যদি গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে এই ধরনের অনুষ্ঠানগুলোকে উৎসাহিত করা। এবং পাশাপাশি আমাদের সমাজে তো দুই ধরনের শক্তি কাজ করে, অপশক্তি আমি বলবো। একটা অপশক্তি হচ্ছে, যার উদাহরণ আমি আমার স্ত্রীর কথা বলে দিয়েছিলাম, যে আমাদের মধ্যেই কিছু কিছু বিকৃত মানসিকতার মানুষ আছে, যারা একটু ভিড় হলে মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এটি কিন্তু সামাজিক ব্যাধিটা রয়ে গেছে। আরেকটি হচ্ছে যে একটা মৌলবাদী শক্তি, যারা চায় যে পহেলা বৈশাখের মতো এই অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে যাক, তারাও কিন্তু তৎপর থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে যে তাহলে কি আমি বলবো যে তারা জড়িত ছিল? এখন তারা সরাসরি জড়িত ছিল কিনা আমি জানি না, কিন্তু তারা বিভিন্ন সময় যে স্টেটমেন্টগুলো দিয়েছে, এই যেমন যারা বলেছে পহেলা বৈশাখ হচ্ছে হিন্দুয়ানি প্রোগ্রাম, যারা বলে যে পহেলা বৈশাখ পালন করা যাবে না, এই ধরনের শক্তিগুলোর একটা প্রচ্ছন্ন সমর্থন ওখানে থাকে। এবং পাশাপাশি এই যারা অপকর্মটা করেছে, তারা মাঠ পর্যায়ে এটি বাস্তবায়ন করেছে। এখন আমি মনে করি যে পুলিশের দায়িত্ব হচ্ছে যে অনতি বিলম্বে তাদেরকে খুঁজে বের করা, খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। কেন এটা করতে হবে? যাতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। এবং আমি তো পাশাপাশি দাবি করব, ইভেন আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমার কলিগদের সাথে কথাও বলেছি, প্রয়োজনে আমরা আগামী পহেলা বৈশাখে প্রয়োজনে রাত 12টা থেকে একেবারে আমরা ছাত্র শিক্ষক সবাই মিলে অনুষ্ঠান করতে থাকবো, সেখানে সারা দেশবাসী আমাদের সাথে অংশগ্রহণ করবে। সেটা পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে আমরা সে ধরনের কর্মসূচি নিব। কিন্তু আমরা চাই যে পুলিশ এই ঘটনা অনুসন্ধান করে বের করুক। যেমন এখানে আরও কিছু সমস্যা যেটি আমরা লক্ষ্য করেছি, যে আপনিও হয়তো লক্ষ্য করেছেন, যে ঘটনা ঘটার পর পর কোনো সংবাদপত্রে একটা ছবি দেখেছিলাম, পরে অন্য সংবাদপত্রে দেখেছি যে এই ছবিটা মিথ্যা, এবং ফেসবুকে অনেক গুজব, অনেক প্রোপাগান্ডাও হয়েছে। তো এইখানে এক ধরনের ব্লেম গেমও চলছে। তো সেই রকম পরিস্থিতিতে আমার মনে হয় যে একেবারে একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। বা আশার বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করেছে, মাননীয়
উপাচার্য একাডেমিক প্রফেসর নাসরিন আহমেদের নেতৃত্বে, আবার পুলিশেরও কিন্তু দুটি তদন্ত কমিটি কাজ করছে। তা আমরা চাই যে এটি দ্রুত একটা কিছু এখান থেকে বেরিয়ে আসবে। যে ফুটেজ দেখে আমরা কোনো টেলিভিশনের ফুটেজ দেখেছি এবং সেই ফুটেজগুলোকেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবার দরকার আছে। কারণ আমি নিজে একটা টেলিভিশনের ফুটেজ নিয়ে যখন আমি ছবিটাকে বড় করতে গেলাম, দেখা গেল যে ওই ছবিটা আসলে অন্য একটা ছবি। আবার কোনো ছবি দেখেছি যে বাঁধনের ছবি। তো এইরকম পরিস্থিতিতে আপনার সব ছবি, সব ফুটেজ এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা, এইটা হচ্ছে এই মুহূর্তের দায়িত্ব। এবং তার জন্যে আমরা শিক্ষক সমিতি থেকে চাপ অব্যাহত রাখবো এবং আমরা আশা করবো যে আমাদের ছাত্রছাত্রীরাও চাপটা অব্যাহত রাখবে পুলিশ প্রশাসনের উপরে। লিটন, এই চাপটা অব্যাহত রাখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সংগঠনগুলি আছে তারা কি ধরনের কর্মসূচি নিচ্ছে? বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আপনি জানেন, আমি আজকে সহ বলতে পারি আমাদের ইতিমধ্যে 12টি ডিপার্টমেন্ট নেমেছে, সাধারণ শিক্ষার্থী এখানে নেমে এসেছে। আজকে গতকাল দেখেছি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা নেমেছে। প্রথম এটি শুরু হয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টের মধ্য দিয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থী এখানে নেমে আসছে। কিন্তু আমরা এটার সঙ্গে এটাও বুঝছি এবং এই ধরনের আশঙ্কাও পাচ্ছি যে অনেক জায়গা থেকে আবার নিষেধও করা হচ্ছে। অনেক ডিপার্টমেন্ট থেকে, অনেক হল থেকে নামতে চাচ্ছে, মেয়েদের হল থেকে, সেখানেও নিষেধও করা হচ্ছে। মানে কারা করছেন, কিভাবে করছেন, হয়তো পরোক্ষভাবে করছেন। তো আমার স্যার একটি কথা বলেন, কিন্তু আমি এখানে জিনিস বোঝাতে যাচ্ছি, ধরেন চাপ যে আমরা দেখবো, স্যার একটি তদন্ত কমিটির কথা বলেন। আজকে কিন্তু 9ম দিন চলে, আমাদের দুঃখটা হচ্ছে আজকে 9ম দিন চলে। আমি খুব দুঃখের সাথে বলতে চাই, আমার দুপুরে আজকে একটা ফোন এসেছে মাহফুজা আপার কাছ থেকে, এবং তদন্ত কমিটির কারো কাছ থেকে না। সেটি হচ্ছে মাহফুজা আপা কিন্তু তদন্ত কমিটির সদস্য। তাই? আচ্ছা, আমি জানি না, মাহফুজা আপার কাছ থেকে একটা ফোন এসেছে আগামী সোমবার। আমি যদি তাও ধরি যে তদন্ত কমিটি, সেটি হচ্ছে আমাকে কল করছেন, আমাদের যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, শুধু আমি একা ছিলাম না, আমাদের সঙ্গে আরো ছিলেন 8-10 জন প্রত্যক্ষদর্শী। তাদের কাউকে এখনো পর্যন্ত, আজকে 9ম দিনে পর্যন্ত আমাদের এখনো কোনো সাক্ষ্য নেওয়া হয়নি। আমি যদি বলি তাহলে এই যে ধরেন তদন্ত কমিটির যে ঢিল, এটির প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে কিছুদিন আগে নাট্যকলা ডিপার্টমেন্টের একজন শিক্ষক যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ছিলেন, তাকে আজীবন বহিষ্কারের দাবি উঠেছিল এবং বিশ্ববিদ্যালয় থেকে যে তদন্ত কমিটিটি ছিল সেটি এখনো সেই আমি যদি অর্থে বলি, এখনো তাকে আজীবন বহিষ্কার করা হয়নি এবং সেটি এখনো ঝুলে রয়েছে। তো এবং আমি স্যার কিছু মনে করবেন না, আমি আসলে বলতে চাই, এটা আসলে বলাই উচিত। আপনারা যে মানববন্ধনটি করেছেন, সে মানববন্ধনে এমন কিছু শিক্ষককে দেখা গিয়েছে যাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। হ্যাঁ, যেমন আমি যদি স্পেসিফিক বলি, মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষক যার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগই রয়েছে। তো আমরা জিনিসটি বলছি যে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের হচ্ছে, একটি ঘটনা ঘটছে কিন্তু সেটা থেকে পুরোপুরি বের হয়ে আমরা আসছি না। এবং আরেকটি জিনিস ধরেন আমি যেটি বলতে চাই, যেটি আসলে আমি প্রথমে একটা জিনিস পরিষ্কার করতে চাই, একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বারবার যেটি বলা হচ্ছে, এটি আসলে অতিরঞ্জিত করে বলা হচ্ছে, এটার ফলে বিশ্ববিদ্যালয়ের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তো আমি যেটি বলতে চাই, অতিরঞ্জিত করে বলার কিছু নেই। 19টি সিসিটিভি ছিল। আমি ডিএমপি কেও বলেছি যে আপনি চ্যালেঞ্জ করছি, আপনার দক্ষিণ সাইডের সিসিটিভি ফুটেজ বের করেন। আপনারা যে বলছেন এই ধরনের কোনো বড় রকমের ঘটনা ঘটেনি, আমি বলছি আপনারা দক্ষিণ টিএসসি রাজু ভাস্কর যে দক্ষিণ দিকে যে সিসিটিভি ফুটেজ, এটি আপনারা প্রকাশ করেন। আপনারা শুধুমাত্র 2 এবং 5 নম্বর সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন, আরো 17টা সিসিটিভি ফুটেজ রয়েছে, তারা কিন্তু সেটি প্রকাশ করছেন না। ইভেন আমরা একটি টেলিভিশন চ্যানেলের ফুটেজে সেটি ধরা পড়েছে, ওখানে টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ছিল। তো জিনিসটি হচ্ছে, তাহলে এইটা তারা অ্যানালাইসিস না করে, মানুষ প্রকাশ না করে, তারা এটাকে বলছেন ওই মাত্রার ঘটেনি। তাহলে আমরা কোন মাত্রা হলে বুঝতে পারবো? দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটি ঘটার ফলে এখানে যে ধরনের, আমি যদি একটা প্রশ্ন করি যে আমরা ধোঁয়াশাটা তৈরি হয়েছে কোথায়? যে বিশ্ববিদ্যালয়ের নামে ঐতিহ্য সংরক্ষণ আছে। আমি বারবার প্রথম দিন থেকে একটি কথা বলে এসেছি যে ওইখানে যারা আক্রমণ করেছিল, যারা যৌন সন্ত্রাসীর ভূমিকা অবতীর্ণ ছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কিনা বহিরাগত, সবাই বহিরাগত, এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু ওইখানে যারা রক্ষাকর্তা হিসেবে এগিয়ে গিয়েছিলেন, যা প্রতিরোধ গড়েছিলেন, তারা সকলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আমি ছাত্র ইউনিয়নের সভাপতি, তার আগে পরিচয় হচ্ছে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হ্যাঁ, তাহলে আমি যদি বলি প্রশাসনের 2-1 জনের, যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন, তাদের 2-1 জনের মিথ্যাচার কিংবা প্রাতিষ্ঠানিক মিথ্যাচার, যে এই প্রাতিষ্ঠানিক মিথ্যাচার কিংবা এই দ্বিচারিতার কারণে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামের ক্ষুণ্ণ হওয়ার ভাগিদার আমি হব? আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কারণ হচ্ছে এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত। আমাকে 15 এপ্রিল একটি কথা বলা হয়েছিল, তোমার হাত ভাঙলে তুমি মিছিল করছো কিভাবে? আমাকে এই ধরনের কথা শুনতে হয়েছে আজকে। হ্যাঁ, আমি বলেছিলাম আমার পা ভাঙেনি, প্রক্টর স্যার বলেছিলেন।
আমি যেটি বলতে চাচ্ছি যে, এবং তাকে আমি বলেছিলাম এই হচ্ছে আমার এক্সরে রিপোর্ট, এই হচ্ছে আমার থানাতে আমি দিয়ে আসছিলাম যে আমার মেডিকেল সার্টিফিকেট সহ ডিএমসি থেকে। তো আমি যেটি মানে এটি হচ্ছে ঘটনা। এবং আরেকটি ঘটনা, যখন আমি গতকাল দেখছিলাম মাছরাঙ্গা টেলিভিশন একটি টেলিভিশন শুরুতে, সেখানে মানে বিশ্ববিদ্যালয় থেকে স্বীকার করা হচ্ছে যে ধরনের ঘটনা ঘটেছে। আমি একটি উদাহরণ দিতে চাই। উত্তর কোরিয়া একটি ফেরি ডুবে গিয়েছিল, ফেরিটি ডুবে গিয়েছিল বলে ওখানকার যোগাযোগ মন্ত্রী পদত্যাগ করেছিলেন। প্রধানমন্ত্রী আমি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া, দুঃখিত আমি। জিনিসটা হচ্ছে যখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে স্বীকার করে নেওয়া হয় বা এই ধরনের ঘটনা স্বীকার করে নেওয়া হয়, তখনই তো ওই বিশ্ববিদ্যালয় ওই সংক্রান্ত বিষয়টি যে দেখাশোনা করে, নিরাপত্তা বিষয়, তার তো ওই পদের স্বপনে মানে আসীন থাকার নৈতিকতা, মানে নৈতিক অধিকার তিনি হারিয়ে ফেলেন। লিটন, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পরে শাওনাপা আপনার কাছ থেকে জানতে চাইব যে বড় এবং ছোট এইটি আসলে কি ধরনের দৃষ্টিভঙ্গি। কারণ আমরা দেখেছি অনেক সময় হয়তো খুব মানে এটা আসলে যে ভুক্তভোগী তার কাছ থেকেই তো শুনতে হবে যে ঘটনাটি বড় নাকি ছোট। যে দর্শক যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যে এখানে বিচারের করবে অথবা তদন্ত করবে, তারা এই বড় এবং ছোটর মানদণ্ড দেওয়ার কে? আমরা একটু জানতে চাই যে ভুক্তভোগীদের দিক থেকে আসলে জিনিসটা কিভাবে দেখা হয়। জাহিদ, আমার একটু ক্লারিফিকেশন বোধহয় দেওয়া দরকার স্যার, ছিল। একটা বিরতির পরে ক্লারিফিকেশন নিয়ে নিব স্যার, অবশ্যই। আর আজকে বাংলাদেশে যাচ্ছি একটু পিছিয়ে।